আপনার ঘটনা শুনে আসি, যে ঘটনা নিয়ে সবাই অপেক্ষা করছে আপনার কাছ থেকে শোনার জন্য। জি রাসেল ভাই, অনেকদিন রাজবাড়ির ঘটনা বলা হয় না। অনেকেই বলছিলেন রাজবাড়ির ঘটনা কবে আসবে, আবার কেউ কেউ বলছেন যে রাজবাড়িতে খালি ভূতের ঘটনাই ঘটে কিনা। আসলে এখানে শুধু রাজবাড়ির বিষয় আমি বলবো না, সেটা হচ্ছে যে সমস্ত মানে এলাকাগুলো একটা সময় মফস্বল ছিল, মানে জেলা শহর পরে হয়েছে, মফস্বল ছিল, অনেক ঝোপঝাড় ছিল, অনেক গাছপালা জঙ্গল ছিল। সাধারণত এই এলাকাগুলোতে ভয়ের ঘটনা আপনি অসংখ্য পাবেন। এটা শুধু রাজবাড়ি বলে কোনো কথা না, এটা বাংলাদেশের অনেক জায়গাতেই আপনি এটা পাবেন। এই জন্য দেখা যাচ্ছে রাজবাড়িতে একটা সময় ফরিদপুরের, গ্রেটার ফরিদপুরের অংশ ছিল, পরবর্তী 80-র দশকে এটা জেলা হয়েছে, এবং এই যার কারণে দেখা মফস্বল হওয়ার কারণে ওখানে অসংখ্য গল্পগুলো রয়ে গেছে। এমন একটি ঘটনা আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। ঘটনাটির সময়কাল 1968 সালের দিকে, 68 বা 69 এমন একটা সময় আর কি, এক্সাক্ট সালটা বলতে পারছি তো, এই দুই সালের মধ্যে কোন একটা হবে। ঘটনাটি আমার এক আঙ্কেল বলেছেন। ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল ওনার নাম হচ্ছে সনাতন ডাক্তার, ওনার নাম হচ্ছে সনাতন দা, তো সবাই তাকে সনাতন ডাক্তার নামে চিনতেন আর কি। আজকে রাজবাড়ী যে মাছ বাজার রয়েছে, মাছ বাজার মেইন যে বাজারটা রাজবাড়ী জেলা সদরের, তো ওই মাছ বাজারের ঠিক কাছেই একটা ছোট্ট টিনের একটা দোকান ছিল, মানে একটা ডিসপেন্সারি, হোমিওপ্যাথির একটা ডিসপেন্সারি ছিল। তো উনি এটা চালাতেন। আসলে ডাক্তার হিসাবে ওনার তেমন কোনো খ্যাতি ছিল না, রোগী টুগী খুব বেশি উনি পেতেন না, তবে ভালো মানুষ হিসাবে ওনার একটা বিশেষ খ্যাতি ছিল। সৎ, পরোপকারী, সহজ সরল মানুষ হিসাবে এবং নিরেট ভদ্রলোক বলতে যেটা বোঝায়, উনি তেমনই একজন মানুষ ছিলেন সনাতন ডাক্তার। তো কিন্তু রোগী ওরকম পেতেন না, ওরকম পরিচিত উনি ছিলেন না। টুকটাক আসতেন, ওনার বাড়ি ছিল রাজবাড়ির কুঠিপাচুরিয়া গ্রামে। তো ওনার একটা বাইসাইকেল ছিল, প্রতিদিন উনি আসতেন, এই প্রায় 10-12 কিলোমিটার পথ পাড়ি দিয়ে উনি আসতেন। আবার মাগরিবের পরপরই, কারণ তখনকার সময় কিন্তু এদিকে ইলেকট্রিসিটি অতটা ছিল না, থাকলেও খুব আর কি, ওই সময় সে মুক্তিযুদ্ধের আগে, তো এই জন্য সন্ধ্যার পরে মানুষজন ওই সময় থাকতো না ওইদিকে, এই জন্য উনি বাড়ি চলে যেতেন সাইকেল নিয়ে। আর ওনার দোকানেও একজন কম্পাউন্ডার ছিলেন, ওর বাড়ি রাজবাড়ির প্রপারেই, তবে সে এখন কোথায় আছে আমি জানি না, আমি তার কোনো সন্ধান পাইনি। তার নাম ছিল আব্দুর রহিম, সে ওনার দোকানের কম্পাউন্ডার ছিলেন আর কি। তো যেটা করতেন, সনাতন ডাক্তারের ওই দোকানের চাবি থাকতো 2টা, তো উনি একটা চাবি নিয়ে চলে যেতেন, আর আব্দুর রহিম একটু পরে দোকান বন্ধ করে দিতেন, যেহেতু তার বাসা কাছেই, এই জন্য সে ওই দোকানটা পরে বন্ধ করে সে বাড়িতে যেত। তো একবার কি হয়েছে, শীতকালের সময় তো ঠিক মাগরিবের একটু আগ দিয়ে একজন লোক এসেছে, যে সনাতন ডাক্তারকে বলতেছেন, ডাক্তার সাহেব আমার বাড়িতে একটা রোগী আছে, চলেন আপনাকে একটু যেতে হবে কষ্ট করে। তো এখন উনি চিন্তা করছেন আর কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিবে, তো এখন যাব, আর ফিরতে ফিরতে যদি দেরি হয়ে যায়, তো উনি আসলে ওরকম আগ্রহ নাই। ওই লোকটা বলতেছেন যে না না আপনি চলেন, আমার বাসা কাছেই। যদিও ওই লোকটাকে উনি চেনেন না, তারপর চিন্তা করেন কাছে বাসা দিকে শুধু কতক্ষণ লাগবে, কই যেতে আধা ঘন্টা, আসতে আধা ঘন্টা। তো চিন্তা করেন আধা ঘন্টা দেরি, খুব বেশি দেরি না আর কি, আসতে পারবো। এখন ওনার সাথে মানে আর সাইকেল নেন নাই, উনি চিন্তা করছেন যে ওনার সাইকেলের আবার আজকে যে মানে যেটা সাধারণত কেউ বসতে পারে, ওনার ওইটা খুব নড়বড় ছিল। চিন্তা করেন যে এই লোকটাকে বসালে তো সাইকেলটা ভেঙে যেতে পারে, চিন্তা করেন সাইকেল দোকানেই থাক, আমি ওনাকে নিয়ে হাঁটতে থাকি, যেহেতু কাছেই বাড়ি। এখন এই যে হাঁটা শুরু করেছে, হাঁটছে, তো বলতেছে কি তোমার বাড়ি কোথায়, এই যে সামনে। তো সামনে করতে করতে বলে তোমার বাড়ি কোথায়, বলে সোনাকান্দর গ্রাম। সোনাকান্দর গ্রাম কিন্তু যারা রাজবাড়ি শুনছেন, এখানে যদি আপনি সাইকেল চালিয়েও যান, ওখানে যেতে না হলে 15 থেকে 20 মিনিট লাগবে, আর পায়ে হেঁটে গেলে প্রায় 50 মিনিট সময় লাগবে। তো এখন হয়তোবা সাইকেলে বা এখন অটোতে গেলে খুব কাছেই, কিন্তু ওই সময় পায়ে হেঁটে যাওয়ার পথটা একটু দূরে ছিল। এখন বলে তোমার বাড়ি সোনাকান্দর গ্রামে, তো আমাকে আগের থেকে বলো নাই কেন? বলে যে যদি না আসতেন, এই ভয়ে বলি নাই। তো যাই হোক, উনি ওই বাড়িতে যান, গিয়ে রুগী দেখেন, রুগী দেখে ফিরতে ফিরতে ওনার দেরি হয়ে যায়। আর ওনার দেরি দেখে ওই ওনার দোকানের যে কম্পাউন্ডার আব্দুর রহিম, সে দোকান বন্ধ করে চলে গেছে। এখন উনি চিন্তা করছে, উনি এসে দেখেন দোকান বন্ধ, এখন ওনার সাইকেল তো দোকানের মধ্যে, এখন বাসায় যাবেন কিভাবে? তা উনি চিন্তা করেন কি আর করা, যেহেতু
চলেই গেছে। আর তখনকার দিনে তো মোবাইল ফোন ছিল না, আর আব্দুর রহিমের বাড়ি আর একটা গ্রামে ছিল, এখন সেখানে গিয়ে তো চাবি আনা সম্ভব না, এমনিতে দেরি হয়ে গেল। চিন্তা করেন ঠিক আছে হাঁটতে হাঁটতেই চলে যাবো আজকে। তো উনি ওই চিন্তা করে হাঁটা শুরু করেন, ওখান থেকে হাঁটা শুরু করেন। তো আজকে আমি ওই রাসেল ভাই ওই যে লোকোশেডের যে গল্পটা আমি সাধারণত বলি, ওই লোকোশেড দিয়ে হাঁটা শুরু করছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে লোকোশেড কিন্তু তখন হন্টেড ছিল না। লোকোশেড হন্টেড হয়েছে হচ্ছে 1971 সালের পরে, কারণ ওই জায়গাতে তো অনেক গণহত্যা হয়েছে, এখনো কিন্তু ওখানে বধ্যভূমি আছে। তো যার কারণে ওই ঘটনাটা 1971 সালের আগে, তো তখন ওই জায়গাটা হন্টেড ছিল না। যার কারণে উনি যখন লোকোশেড পার হয়ে দিকে চলে যাচ্ছেন, কোনো ঘটনা ওনার সাথে ঘটে নাই। আর আজকে যে রেল লাইনটা লোকোশেডের এদিক দিয়ে গোয়ালন্দ ঘাট পর্যন্ত চলে গেছে, তখন কিন্তু এই রেল লাইনটা ছিল না, রেল লাইনটা অন্য দিক দিয়ে ছিল, ওটা এমনি পায়ে হাঁটা পথ ছিল ওই দিক দিয়ে। তো উনি যাচ্ছেন ওই দিক দিয়ে, একদম সোজা চলে গেলে ওনার বেশ ঘন্টাখানেক হাঁটলে ওনার বাড়ির কাছাকাছি উনি চলে যেতে পারেন, ঘন্টা 2-2.5 লাগে আর কি হেঁটে যেতে। উনি যাচ্ছেন কিছুটা পথ পার হয়ে দাঁতশি বাজার নামে একটা জায়গা আছে, এটা রাজবাড়ির লোকজন অবশ্যই চিনে থাকবেন সেটা। তো দাঁতশি বাজারটা পার হয়ে উনি হাঁটা শুরু করেন, এই পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তো ওনার হাতে কিন্তু ভাইয়া একটা মানে টর্চ লাইট থাকতো সবসময়, যেহেতু উনি রাত্রে চলাফেরা করতেন, টর্চ লাইট থাকতো। তো টর্চ লাইট মানে জ্বালিয়ে উনি যাচ্ছেন। হঠাৎ ওনার মানে পথের সামনে মানে একটা মাঝারি আকৃতির একটা বিড়াল সামনে পড়ে, বিড়াল। তো বিড়ালটি ওনার পথ আগলে দাঁড়িয়ে আছে, বিড়ালটি সরে না, এবং উনি বিড়ালটিকে সাইড কেটে চলে যাওয়ার চেষ্টা করলো, বিড়ালটি আবার সামনে চলে আসে। তো উনি রাসেল ভাই উনি ডাক্তার মানুষ ছিলেন, তো বিজ্ঞান মনস্ক ছিলেন, উনি এসব জিন ভূত প্রেত এগুলো আবার বিশ্বাস করতেন না। আর ওনার সাথে কখনো কোনো ঘটনা ঘটেও নাই, স্বাভাবিকভাবে ওনার বিশ্বাস করার আসলে কথাও না, এরকম একটা মেন্টালিটি ওনার ছিল যে এগুলা সব মনের ভুল আর কি। বিড়াল যেহেতু সামনে এসেছে, তো উনি বিড়ালটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। তো বিড়ালটি সরে না, উনি যেদিক দিয়ে যাওয়ার চেষ্টা করে বিড়ালটি বারবার পথ আগলে দাঁড়ানোর চেষ্টা করছে। তো একটা পর্যায়ে বিড়ালটিকে উনি মানে একটা লাঠি নিয়ে ধাওয়া করেন। তো বিড়ালটি একটু সাইডে সরে যায় ভয় পেয়ে, আবার উনি হাঁটা শুরু করেন। এরপরে বিড়ালটি কি ওনার পা জড়িয়ে ধরছে বারবার, কিছুতেই মানে যেতে দিতে যাচ্ছে না সামনের দিকে। তো উনি আরো বিরক্ত হয়ে মানে পা ঝাড়ি দিয়ে বিড়ালটিকে দূরে ফেলে দেন। এরপরে দেখেন বিড়ালটি হেঁটে কোন দিক জন্য চলে গেল, আর তাকে ওই বিড়ালটিকে আর দেখেনি। উনি সামনে হাঁটা শুরু করেন। এরকম 15-20 মিনিট হাঁটার পরে হঠাৎ দেখে যে একজন মহিলা, দূর থেকে দেখছেন যে একজন মহিলা সামনে সাদা কাপড় দিয়ে কিছু একটা ঢেকে রেখেছে আর কান্নাকাটি করছে, নাকি সুরে কান্নাকাটি করছে। তো উনি যত কাছে যাচ্ছেন মানে ভয়াবহ রকমের দুর্গন্ধ ওনার নাকে আসছে, মানে এত দুর্গন্ধ যে শেষ পর্যন্ত নাকে মানে কাপড় দিয়ে সামনে গেছেন। যে বলছেন এই কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? তো উনি বলছেন যে আমার ছেলে মারা গেছে। তো বলছে ছেলে মারা গেছে, তো এটা কি আপনার ছেলে? বলে হ্যাঁ ছেলে। তো কখন মারা গেছে? বলে আজ সকালে মারা গেছে। তখন উনি বলছেন যে দেখি তো আপনার ছেলের লাশটা দেখি তো। ওই মহিলা ওই কাপড়টা সরান, তো দেখেন যে লাশটা মানে একটা পা ওই মাটিতেই আটকে গেছে, মানে কি বলবো মানে প্যারালাইজড হয়ে যাওয়ার মতো অবস্থা। তারপর উনি অনেক চেষ্টা করে কষ্ট করতে 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 ব্রিজের উপর ওঠেন। ব্রিজে ওঠার পরে উনি যখন নামতে যাবেন, নামার পথটা তো রাসেল ভাই একটু ঢালু, নামতে যাওয়ার সময় উনি ওই হুমড়ি খেয়ে পড়ে যান সামনে। উনি যখন পড়ে যান, ওনার হাতে কিন্তু টর্চ লাইট ছিল, তখনও হাতে টর্চ লাইটটা ধরা। তো উনি তখন সামনের থেকে যখন মাটির সাথে পড়ে গেছেন সামনে, উনি খেয়াল করছেন সামনে থেকে কি যেন একটা আসছে, দুইটা জিনিস। উনি চাঁদের আলোতে যতটুকু বুঝতে পেরেছেন বড় আকৃতির দুইটা কাকড়া। কিন্তু রাসেল ভাই উনি যখন টর্চ লাইট জ্বালিয়েছেন তখন দেখে যে কবজি থেকে নিচে যে আমাদের মানে হাতের পাঞ্জা সহ 5 আঙ্গুল, যেটা এই আঙ্গুল 5 আঙ্গুল দিয়ে কি দুইটা হাত জাস্ট হাতের কবজির নিচের অংশ সামনের দিকে এগিয়ে আসছে। উনি টর্চ লাইট জ্বালিয়ে দেখেছেন। তখন উনি ভয় পেয়েছেন, কিরে এই হাত কিভাবে আসলো? হাতের কবজির নিচের অংশ আছে কিন্তু বডিটা নাই। তখন আর একটা বিষয় যে ওই যে লাশের যে একটা বিকট গন্ধ উনি পেয়েছিলেন না, ওই গন্ধ তো ক্রমশ ওনার কাছে আসছে। উনি তখন চিন্তা করেন যে আমি একটু আগে একটা লাশ দেখে আসছি, হাতের কবজি ছিল না, দুই হাতের
2 কবজির নিচের অংশ ছিল না, লাশটা ছিল মানে পচে যাওয়া লাশ, মানে খুব দুর্গন্ধ ছিল। মনে হচ্ছে যে ওই যে 2টা হাত এগিয়ে আসছে, ওই হাতের দেখে উনি দূর থেকেই বুঝতে পেরেছেন যে এই হাতটা ঠিক ওই যে পচে যাওয়া হাতের মতো এবং খুব দুর্গন্ধ হচ্ছে। উনি ওই সময় হচ্ছে ভয় পান এবং উনি মানে সমস্ত শরীরে সমস্ত শক্তি সঞ্চয় করে উঠে দাঁড়ান। উঠে দাঁড়িয়ে মানে উনি যখন সামনের দিকে যাবেন, তো পিছন দিকে যাওয়ার সুযোগ নেই, সামনের দিকে, ওনার বাড়ি সামনের দিকে যাচ্ছেন, ওই হাতগুলো মানে বারবার ওনার সামনে এসে ওনার পথ আগলে দাঁড়াচ্ছেন। তারপরও যখন উনি ওই হাতকে ওভারটেক করে চলে যাওয়ার চেষ্টা করেছেন, তখন ওই 2টা হাত ওনার পা চেপে ধরেছিল। এরপর উনি মানে ওনার ধর্মের যে মন্ত্র আছে, শ্লোক আছে, সেগুলো উচ্চস্বরে পাঠ করতে থাকেন আর সৃষ্টিকর্তার নাম জপতে থাকেন। এটা করতে করতে উনি মানে সমস্ত শরীরের শক্তি দিয়ে উনি দৌড়ানো শুরু করেন। ওই হাত যে কোথায় গেছে, কি হয়েছে, উনি আর বলতে পারেন না। হ্যাঁ, আর ছিল না তার সাথে। কিছু দূর সামনে গিয়ে একটা মানুষের সাথে উনি ধাক্কা খান। তো ধাক্কা খান যখন, তখন ওই লোকটা বলে ওঠে, এই আপনি চোখে দেখেন না? তখন বলে, আরে রহিম, তুই এখানে কি করিস? বলে, ও দাদা, আপনি, আপনার দেরি দেখে আমি দোকান বন্ধ করে দিছি। তো চিন্তা করলাম যে আমার তো আবার আগামীকালকে একটা জরুরি কাজ আছে, দোকানে তো আসতে পারবো না। তো চিন্তা করলাম যে আপনার কাছে তো চাবি নাই, তো আপনার বাড়িতে এসে চাবিটা দিয়ে যাই। তো এই জন্য আমি আপনার বাসার আসার চেষ্টা করতেছিলাম, মানে আসছিলাম আর কি। তো তুই সাইকেল নিয়ে আসিস নাই কেন? হেঁটে হেঁটে আসছিস কেন? ও বলে যে আমি সাইকেল ভালো চালাইতে পারি না। এই কথাটা শুনে ওনার একটু অবাক লাগে, কিন্তু আব্দুর রহিম কিন্তু খুব ভালোই সাইকেল চালাতে পারতো, কিন্তু ও বলছে যে আমি ভালো সাইকেল চালাতে পারি না। তো আচ্ছা ঠিক আছে, আসছি যখন, চল, এই যে একটু আগে এই ঘটনা ঘটছে। তখন আব্দুর রহিম বলছে যে যাক, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন আপনাকে, কোনো বিপদ আপদ হয় নাই, রাত্রেবেলা চলাফেরার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। এই কথা বলে মানে আব্দুর রহিমের সাথে বিভিন্ন গল্প টল্প করতে করতে ওনার বাড়ির কাছে চলে আসে। তখন সনাতন ডাক্তার উনি বলতেছেন যে রহিম, চল বাড়িতে চল, তোর দিদি রান্না বাড়া করছে, একবার খাওয়া দাওয়া কর, আজকে থেকে যা, অনেক রাত হয়ে গেছে। তো বলে, না না, আমার আগামীকালকে কাজ আছে, আমি থাকতে পারবো না, আমি বাড়িতে যাব না, আপনি যান, এই চাবিটা রাখেন, দোকানের চাবি, আমি চলে গেলাম। বলে, না তা কি হয় নাকি, বাড়িতে যাবি না কেন? কিছুতেই সে বাড়িতে ঢোকে না। তো যখন উনি চিন্তা করেন যে এত রিকোয়েস্ট করলাম, যেতে চাচ্ছে না, উনিও একটু বিরক্ত হন, মন খারাপ করেন, এত রিকোয়েস্ট করা যাচ্ছে না, তো ঠিক আছে, তাকে বিদায় দিয়ে দেন, সেও চলে যায়। তো উনি বাড়িতে যান, যাওয়ার পরে ওনার স্ত্রীকে সব ঘটনা খুলে বলেন। খুলে বলার পরে যদিও ভয় পেয়েছিলেন, তারপরে ওই যে আব্দুর রহিম পথের একটা জায়গার সঙ্গ দিয়েছিলেন আর কি, ভয়টা অনেকটা কমে গিয়েছিল আর কি। খুব যে ভয় পেয়ে একদম জ্বর চলে আসছে, বিষয়টা এরকম না। পরের দিন উনি দোকানে গেছেন, ওনার যে ডিসপেন্সারি সেখানে গেছেন, যার পর দেখে আব্দুর রহিম দোকান খুলে বসে আছে। কিরে আব্দুর রহিম, তুই না বললি যে কালকে মানে আজকে আসবি না? বলে যে আপনাকে আমি কখন বললাম আজকে আসবো না? আপনার সাথে তো আমার দেখাই হয় নাই। তখন উনি বলছে, কি বলিস দেখা হয় নাই? কালকে রাত্রে না তোর সাথে আমার ধাক্কা লাগলো, তারপর গল্প করতে করতে গেলাম, তুই আমাকে দোকানের চাবি দিলে, এই যে চাবি, এই যে আমি চাবি সাথে নিয়ে আসছি। বলে, আরে এই চাবি আপনি পেলেন কোথায়? আমি তো এই চাবি কালকে দোকানে রেখেই চলে গেছি, আপনার দেরি দেখে দোকান টোকান তালা মেরে চলে গেছি, চাবি তো দোকানের মধ্যেই ছিল, চাবি আপনি পেলেন কোথায়? চাবি তো আমি আপনাকে দেই নাই, আর আমি তো দোকান তালা মেরে আমি তো বাড়িতে চলে গেছি। তখন উনি চিন্তা করেন, তাহলে আমার ওই পুরো পথ সঙ্গ দিল কে? এইটার মানে রহস্য উনি আর উদ্ধার করতে পারেন নাই রাসেল ভাই। উনি স্বাধীনতার পূর্বেই, যখন মোটামুটি আমাদের দেশে একটু বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, উনি ওই সময়ই মানে ওনার ওনার ফ্যামিলির অন্যান্য মেম্বার যারা, তারা নদিয়া অঞ্চলে থাকতেন, উনি ওই সময় ওনার জমি জমা বিক্রি করে দিয়ে চলে গিয়েছিলেন আর কি, আর ফেরত আসেন নাই কখনো, যার কারণে উনি এখনো বেঁচে আছেন কিনা আমরা জানি না। তবে একটা বিষয় রাসেল ভাই, আমি এই ঘটনার থেকে একটা বিষয় আমি মানে শিক্ষা পেয়েছি বা আমি বুঝতে পেরেছি, আশা করি যারা বুঝতে পারবেন, সেটা হচ্ছে যে এই যে সনাতন ডাক্তার যিনি, উনি একজন খুবই পরোপকারী ভালো মানুষ ছিলেন। রাত্রেবেলা হয়তোবা চলার পথে উনি বিপদে পড়েছেন, কিন্তু দেখেন আব্দুর রহিম সেজে কোনো একজন তাকে হেল্প করেছে, হয়তোবা আল্লাহ তাকে পাঠিয়েছেন।
তো যারা মানুষের উপকার করে, মানুষের কল্যাণ কামনা করে, তারা যদি কখনো বিপদে পড়েও, সে প্যারানর্মাল বিষয় হোক আর যেটাই হোক, সে যে ধর্মের লোকই হোক, আল্লাহ তাআলা অবশ্যই তাকে সাহায্য করবেন। যেভাবে সাহায্য করা প্রয়োজন আল্লাহ তাআলা অবশ্যই তাকে সাহায্য করবেন। তো এই ঘটনাটা ছিল জাস্ট এক রাতেরই ঘটনা। এরপরে ওনার সাথে আর কোনো ঘটনা ঘটেছে বলে জানি না। এই এক রাত্রেই রাসেল ভাই এই ঘটনাটি ঘটেছিল। এটি ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ প্রথমত আপনার ঘটনার জন্য এবং চমৎকার উপস্থাপনের জন্য। আশা করছি যে আপনাদেরও ভালো লেগেছে। এন্ড আমাদের আজকে আফনান ভাই যে কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, আফনান ভাই আপনি একটু যে একটা ঘটনা বলার জন্য যে কষ্ট করে স্টুডিওতে আসলেন, এই যে এই টানটা কিভাবে অনুভব করেন, কেন অনুভব করেন একটু বলবেন আমাদেরকে? না, আসলে এই যে যারা শুনছেন তাদের নিশ্চয়ই আপনার একটা পরিবারের মতোই মনে হয়, রাইট? জি জি, সেটাই। আর একটা বিষয় হচ্ছে যে আসলে কোন একটা বিষয়কে মানে হৃদয়ে ধারণ করা, এটা একটা সবচেয়ে বড় বিষয়। এটা ভালোবাসা, এটা কাজ করে সবসময়। এই জন্য ঢাকায় যখনই আসি, এই যেমন এই কয়েক সপ্তাহ একটু ঘন ঘন আসা হয়েছে ঢাকায়, এই জন্য যখনই আসছি স্টুডিওতে আসার চেষ্টা করি। আবার দেখা যাচ্ছে মাঝখানে কিন্তু অনেক বেশ কয়েক মাস আসতেই পারি নাই, কারণ তখন রেকর্ড ফাইলগুলো পাঠিয়েছি আর কি। তো যখনই আসার মানে ঢাকায় এসেছি চেষ্টা করেছি আসার জন্য। এটা মানে অন্তরের একটা ভালোবাসা, এটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। তো এই জন্যই আসলে একটা গল্প না, মনে হয় যে সবসময় আসি, গল্প না থাকলেও আসি। রাইট। আমরা আপনার ভাইকে আর আটকাবো না, কারণ রাত হয়ে যাচ্ছে এবং বৃষ্টির রাত। আর একটু পরে হয়তো যানবাহন কোনো কিছু পাওয়া যাবে না, ট্রান্সপোর্টেশন সব বন্ধ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ আপনার ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আপনি যখনই আপনার এলাকার এবং আপনার আচ্ছা 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 আপনার ভাই কিছুটা বলতে চাচ্ছিলেন, জি বলেন। আর একটা ঘটনা আছে, প্লিজ তাহলে একটু শুরু করি আমরা, বলেন। এখন যে স্টোরিটি আমি মানে শেয়ার করব, এটি আমাদের আলামিন দিয়েছে, নড়াইলের। আর আলামিনের ঘটনা মানে স্পেশাল হবেই, এটা কোনো মানে সন্দেহ নেই। আজকে কিন্তু এটা সারপ্রাইজ ছিল। আমি জানতাম যে উনি একটা শেয়ার করবেন, দুটা শেয়ার করছেন। মাই গুডনেস, আলহামদুলিল্লাহ। চলুন আমরা শুরু আসি। আচ্ছা, আলামিন যে স্টোরিটি শেয়ার করছে, এই ঘটনাটির সময় খুব বেশি দিন আগের না, 2018 সালের ঘটনা। এটি 4 বন্ধুকে কেন্দ্র করে। এটি ওই নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহুরিয়া ইউনিয়নের একটা জায়গা আছে, এটাকে পশ্চিমপাড়া বলে আর কি, পশ্চিমপাড়া। তো এই পশ্চিমপাড়ায় 4 বন্ধু আছে। একজন নাম হৃদয়, রমজান, রিয়াজ এবং তাজরুল। তো হৃদয় মাদ্রাসায় লেখাপড়া করত, রমজান এবং রিয়াজ স্কুলে পড়তো, আর তাজরুল লেখাপড়া ছেড়ে দিয়েছিল। তার ওই চাচার একটা ডেকোরেটরের দোকান ছিল, সেই ডেকোরেটর দোকানে কাজে ঢুকে যায়। গ্রামের বিভিন্ন প্রোগ্রামগুলোতে, বিয়ে শাদী আর বিভিন্ন প্রোগ্রামগুলোতে যে ডেকোরেটর কাজগুলো, অ্যারেঞ্জমেন্টগুলো, সেগুলো তাজরুল করে থাকতো। তো লেখাপড়া সে ছেড়ে দিল। এই 4 জন বন্ধু সবসময় একসাথে চলাফেরা করত। তারপরে বিভিন্ন কালচারাল প্রোগ্রামগুলোতে একসাথে তারা দেখতে যেত, খেলাধুলা একসাথে করতো, মানে সবসময়। আর বাসাও তো একদম পাশাপাশি ছিল, এজন্য সবসময় তারা একসাথে উঠা বসা, আর বয়সও সেম। তো যে ঘটনাটি মানে সূত্রপাত যেটা ঘটে, সেটা হচ্ছে শীতকালে, 2018 সালের শীতকালে। আমরা জানি যে শীতকালগুলোতে সাধারণত আমাদের গ্রামগঞ্জে উন্মুক্ত যে কালচারাল প্রোগ্রামগুলো, ধর্মীয় প্রোগ্রাম বলেন বা অন্যান্য প্রোগ্রাম বলেন, উন্মুক্ত যেগুলা ওপেন জায়গাগুলোতে হয়, সেগুলো শীতকালে হয়ে থাকে, ঝড় বৃষ্টি যেহেতু থাকে না। তো ওই সময় ওয়াজ মাহফিল গুলা কিন্তু বেশি হয় আমাদের দেশে শীতকালে। তো এরা আবার ওয়াজ মাহফিলে মাঝে মাঝে যাওয়ার চেষ্টা করত। তো এমনই অনেকদিন ধরে চলে আসা একটা ওয়াজ মাহফিল, এইটার যে নামটা সেটা হচ্ছে যে আরাজি মন্ডল কাজী মাহফিল নামে সেটা পরিচিত। হয়তো ওই গ্রামের যারা আছেন মানে তারা হয়তো বা শুনে থাকবেন। আমি যেহেতু যাই নাই, আমি ঠিক বলতে পারছি না আর কি। অনেক আর এই যে স্টোরিটা আমি শেয়ার করতে যাচ্ছি, এখানে অনেকগুলো গ্রামের নাম চলে আসবে আর কি, অনেক প্লেস গুলার নাম চলে আসবে। তো যার কারণে এটা আমার মেমোরাইজ করতে একটু মানে কষ্ট হয়েছিল রাসেল ভাই। যাই হোক, তো আরাজি মন্ডল কাজীর যে মাহফিলটা, এই মাহফিলে তারা যাওয়ার জন্য মনস্থির করেন। তো নির্দিষ্ট দিন রাত 8টার দিকে তারা বাসা থেকে বের হন। তো বের হওয়ার পরে এই 4 জনই আলোচনা করে যে আচ্ছা, কামারপাড়া নামে আর একটা জায়গা আছে, ওইখানে আর গ্রাম আছে আর কি। তো বললো যে কামারপাড়াও তো একটা মাহফিল আছে।
তাহলে কোনটাই যাব? তখন ওরা চিন্তা করে যে কামারপাড়া মাহফিলের সাথে সেখানে ওই যে ইসলামিক সঙ্গীত অনুষ্ঠানও ছিল। তো ওরা যেহেতু একটু কালচারাল মাইন্ডেড ছিল, ওরা চিন্তা করলো ঠিক আছে তাহলে মাহফিলও শুনলাম, ইসলামিক গানও শুনলাম, ওখানে একজন নাম করা ইসলামিক সঙ্গীত শিল্পীও আসবেন, তাকেও দেখলাম, দুই কাজই হলো আর কি একসাথে। তোরা চিন্তা করি তাহলে ওই আলাজি কাজী মন্ডলের মাহফিলটা বাদ আমরা কামারপাড়া মাহফিলে যাব। আর কামারপাড়া মাহফিলের ওইখানে কামারপাড়া যাওয়ার জন্য মানে যে গ্রামের মধ্য দিয়ে পথ, সেটা প্রায় 1.5 ঘন্টা লাগে হেঁটে যেতে রাসেল ভাই, 1.5 ঘন্টার মতো সময় লাগে। ওরা রওনা দেয়। হঠাৎ করে তাজরুল ওই হৃদয়ের, রমজান এবং রিয়াজকে বলে যে আচ্ছা আমরা এত পথ হাঁটবো কেন, আমার একটা শর্টকাট রাস্তা জানা আছে, সেটা হলো এই ইসামতি বিলের মধ্য দিয়ে যদি আমরা যাই 20 থেকে 25 মিনিটের মধ্যে আমরা কামারপাড়ার কাছে চলে যেতে পারবো। তো আমরা এই দিক দিয়ে চলে যাই। এখন অন্যরা বলে আসলেই তো তাই, আমরা 1.5 ঘন্টা হাঁটবো কেন, আমরা একটু তাড়াতাড়ি চলে যাই সেখানে। তো যেই চিন্তা সেই কাজ। তাজরুলের নির্দেশনায় ওরা ইছামতি বিলের মধ্যে দিয়ে হাঁটা শুরু করেন। আর শীতকালে তো আসলে বিলগুলোতে পানি থাকে না, তখন বিলগুলোতে কিন্তু রাসেল ভাই ধান চাষ হয়। তো সেখানে পুরো বিলে ধান চাষ হয়েছে। আর ক্ষেতের মাঝখান দিয়ে আমরা যেটাকে আইল বলি, এই আইলের উপর দিয়ে হেঁটে যাওয়া যায় আর কি। তো ওরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে। অনেক পথ বলতে মোটামুটি 15 মিনিট হাঁটার পরে, মানে ওদের পথ খুব আর বেশি দূরে নয় আর কি। হাঁটার পরে ওই বিশেষ করে এই 4 বন্ধুর মধ্যে রমজান এবং তাজরুল, এদের এই দুইজনের আবার মাঝে মাঝে একটু সিগারেট খাওয়ার অভ্যাস ছিল। আর হৃদয় এবং রিয়াজ, এদের আবার সিগারেট খাওয়ার অভ্যাস ছিল না। তো রমজান এবং তাজরুল ওরা বলছে যে একটা সিগারেট খেতে ইচ্ছা করছে। তখন অন্যরা বলছে যে এই বিলের মধ্যে সিগারেট মানে ধরাবা কই, মেস তো নাই সাথে। তখন ওই যে রাসেল ভাই ওই বিলের মধ্যে কিন্তু ওই যে মানে সেচ কাজ করার জন্য ওই যেই জায়গাতে মেশিনটা বসানো হয়, আমরা গ্রামে বলি সেচ মেশিন, স্যালো মেশিনও বলে আর কি। তো ওই সেচ মেশিন যেখানে বসানো হয়, ওই সেচ মেশিনের জন্য কিন্তু একটা ছোট্ট ঘর করা হয়, একটা অস্থায়ী ঘর, এবং ওই ঘরের মধ্যে একটা মাচা পেতে যে এই মেশিনের দায়িত্বে থাকে সে থাকে আর কি। তো বিলের মধ্যে এই সেচ মেশিনগুলো তখন ওই এখন কোনোটায় ইলেকট্রিসিটি মানে সংযোগ আছে। আর যেহেতু বড় বিল, ওখানে ইলেকট্রিসিটির খাম্বা ছিল না, ওটা কি ওই যে তেলে চলতো আর কি। এই জন্য ওখানে কিন্তু ওই ঘরগুলোতে কোনো বৈদ্যুতিক বাল্ব থাকতো না, এমনি হয়তো বা হারিকেন বা ল্যাম্প জ্বালাতো আর কি। তো ওরা দেখে যে ওই একটা অস্থায়ী ঘর, যেটা ওই রকম সেচের জন্য যে অস্থায়ী ঘর আছে, দূরে একটা ঘর দেখা যাচ্ছে, কিন্তু ওই ঘরের মধ্যে আলো। তো তাজরুল বলছে যে ওই যে একটা ঘর আছে, তো চলো আমরা ওইখানে যাই, নিশ্চয়ই ওখানে লোক আছে, যেহেতু আলো জ্বলছে লোক আছে। আর আলো মানে হচ্ছে সেখানে তো অবশ্যই কোনো কুপি বা হারিকেন বা কিছু একটা জ্বালানো থাকে। উনি তো এত দ্রুত চলতে পারেন না, উনি তো স্ক্র্যাচে করে চলেন। আর এই আইলের উপর দিয়ে আমরা 2 পা দিয়ে হাঁটতে কষ্ট হয়, তো উনি স্ক্র্যাচে ভর করে এত তাড়াতাড়ি কোথায় চলে গেলেন। তো ওরা বুঝতে পারে যে ওরা একটা বিপদে পড়ে গেছে, বড় ধরনের একটা বিপদ। তখন ওরা চিন্তা করে যে আমাদেরকে দ্রুত ওই কামারপাড়া চলে যেতে হবে যেখানে মাহফিল। ওরা বলে আমরা তো খুব কাছাকাছি আছি। ওরা হাঁটা শুরু করে। তো হাঁটতে হাঁটতে রাসেল ভাই ওরা একটা অদ্ভুত জায়গায় নিজেদেরকে আবিষ্কার করে। দেখে যে ওরা হাঁটতে হাঁটতে একটা উঁচু ঢিবির মতো একটা বিশাল জায়গায় চলে আসছে, এবং সেখানে মানে খুব ঘন কাশবন। ওরা বলে কি ব্যাপার, আমরা এখানে চলে আসলাম কেন কাশবন? এবং কাশবনের মধ্যে ওরা 4 জন হারিয়ে যায়। কিন্তু হারালেও যেহেতু ওরা ওইখানেই ছিল, ওরা চিৎকার চেঁচামেচি করে নাম ধরে ডাকতে ডাকতে ওরা নিজেদেরকে আবার একত্র করে। কাশবনে রাসেল ভাই ওরা যখন আসে, তখন ওরা নিজেদেরকে আবিষ্কার করে এটা আসলে শুধু একটা উঁচু ঢিবি বা কাশবনের একটা ঢিবি না, এটা হচ্ছে একটা শ্মশান। সেটা হচ্ছে যখন মানে বর্ষাকাল থাকে, তখন ওই অত্র এলাকার যারা সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, তাদের মধ্যে কেউ মারা গেলে তখন তো আর ওই লাশ পোড়ানোর জন্য মানে যে অ্যারেঞ্জমেন্ট গুলো নিচু জায়গায় বর্ষাকালে এটা তো সম্ভব নয়। তখন তারা কি করতো, ওই উঁচু জায়গায় নিয়ে আসতো। ওই বিলের মধ্যে ওই জায়গাটা উঁচু ছিল, তো ওখানে লাশ নিয়ে এসে ওখানে মানে লাশ পোড়াতো আর কি। তো ওইখানে ওরা দেখে যে এরকম বিভিন্ন ওই কাঠ কয়লা পড়ে আছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গায়। ওরা বুঝতে পারে যে এটা তো শ্মশান, এবং আগে থেকেই তো ওরা শুনেছিল, রাত্রেবেলা বুঝতে পারে নাই সেটা। ওরা ওখানে চলে এসেছে। দ্রুত ওরা 4 জন সেখান থেকে নেমে
আবার অন্যদিকে হাঁটা শুরু করে। 15 থেকে 20 মিনিটের মাথায় ওরা আবার নিজেদেরকে আবিষ্কার করে আবার ঠিক ওইখানেই চলে আসছে। ওরা বলে যে কি ব্যাপার, আমরা আবার এখানে কিভাবে চলে আসলাম? ওরা আবার সেখান থেকে নেমে যায়, নেমে আবার হাঁটা শুরু করে। আবারও রাসেল ভাই পরপর 3 বার একই ঘটনা ঘটে। ওরা বারবার ওই শ্মশানের ওই ঢিবির ওইখানে চলে আসছিল। হৃদয় যেহেতু মাদ্রাসায় লেখাপড়া করত, ও তখন উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করতে থাকে। ও বুঝতে পারে যে আমরা আজকে আমাদের হয়তো বা বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যাবে। উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করতে করতে ওইখান থেকে নেমে আসে 4 জনই, মানে হৃদয় কোরআন তেলাওয়াত করে, অন্য 3 জন সাথে থেকে নেমে আসে। তখন রাসেল ভাই আর ওরা ব্যাক করে ওই জায়গায় ওই গোলক ধাঁধায় পরে আর ফেরত আসেনি। ওরা ওই মেইন রাস্তায় উঠে যায়, যেখান থেকে ওরা ওই কামারপাড়া মাহফিলে যায়। সেখানে গিয়ে দেখে এক অদ্ভুত ঘটনা। সেটা হলো, গিয়ে দেখে যে মাহফিল শেষ, ওই প্যান্ডেলের দায়িত্বে যারা ছিল তারা ওই সব বাঁশ, খুঁটি, কাপড় এগুলো গুছাচ্ছে। ওরা বলে কি ব্যাপার, মাহফিল কি হইলো? বলে মাহফিল তো শেষ। বলে মাহফিল শেষ মানে রাত 8টায় রওনা দিলাম, বড় জোর 1.5 ঘন্টা লাগছে আমাদের আসতে এই বিলের মধ্যে এত ঝামেলার পরও, তো মাহফিল শেষ হয় কিভাবে? এখন তো 9:30 বাজার কথা। বলে তোমাদের কি মাথা খারাপ হয়েছে? এখন বাজে রাত 2:30। ওরা চিন্তা করে যে সর্বনাশ, আমরা এত সময় কি করলাম, কিভাবে চলে গেল? ওরা কিছুতেই বুঝতে পারছে না যে আমরা এত সময় কিভাবে পার করে দিলাম। তো যাই হোক, ওরা যেহেতু ওদের শরীরে কাদা টাদা লেগেছিল আর এত ছোটাছুটির কারণে ওদের প্রচন্ড ক্ষুধা লেগেছিল, কিন্তু মাহফিল যেহেতু শেষ হয়ে গেছে, মাহফিল উপলক্ষে কিন্তু ছোট ছোট খাবারের দোকানগুলো বসে। তো আসলে কোনো দোকানও ছিল না, কিন্তু তখন 2টা দোকান ছিল, একটা ঝালমুড়ির দোকান আর একটা পাপড় ভাজা। যে পাপড় ভাজা এখন তো আসলে পাওয়া যায় না এভাবে। তো তো ওরা কি করবে, মানে খুব ক্ষুধা লাগছে, ওরা প্রচুর পরিমাণে ঝালমুড়ি এবং পাপড় ভাজা খায়। আর আমরা তো জানি রাসেল ভাই ওই ভাজা পোড়া খেলে নাকি দুষ্টু জিনেরা পিছু লাগে, এটাও কিন্তু একটা বিষয়। যাই হোক, ওরা মানে খাওয়ার পরে মানে একটু মনে করে দিই যে অনেকে বলে যে ভাজা পিঠা, জি 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 ভাজা মাছ, জি জি। তো ওরা চিন্তা করে যে যাই হোক, মাহফিল তো শেষ, কি আর করা, আমরা তো এখানে অ্যাটেন্ড করতে পারলাম না, এখন তো বাড়ি ফিরে যেতে হবে। তো বাড়ি ফেরার জন্য নিশ্চয়ই আর ওই ইসামতি বিলের মধ্যে দিয়ে যাবে না, পথ ঘোরা হলেও অবশ্যই তারা গ্রামের ওই 1.5 ঘন্টার রাস্তা দিয়েই যাবে। তো ওরা রাস্তা দিয়ে যাওয়া শুরু করে। এইখানে রাসেল ভাই একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই পথ দিয়ে যাওয়ার সময় কিন্তু ভয়ানক কয়েকটা জায়গা পাড়ি দিতে হয়, হন্টেড জায়গা। যেমন ওই ওখান থেকে কামারপাড়া দিয়ে আসতে গেলে কল্যাণপুর নামক একটা জায়গা পাড়ি দিতে হয়। ওখানে মোটামুটি ওটা সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত এলাকা আর কি। ওখানে শ্মশানও আছে, এই শ্মশানের পাশ দিয়ে যেতে হয়। তো ওরা শ্মশানের পাশ দিয়ে যায়, কোনো প্রবলেম হয়নি। এরপর একটা হন্টেড পরিত্যক্ত জমিদার বাড়ির পাশ দিয়ে যেতে হয়, সেখান দিয়ে যায়, সেখানেও কোনো প্রবলেম হয়নি। অনেক পুরাতন একটা বট গাছ রয়েছে, সেই বট গাছের পাশ দিয়ে যায়, সেখানেও কোনো প্রবলেম হয়নি। এরপরে সে একদম ওদের বাড়ির কাছে তালুকপাড়া নামে একটা জায়গা আছে, তালুকপাড়া। ওইখানে চলে আসে, মানে একদম বাসার কাছে চলে আসছে। এরপরে পশ্চিম পাড়া আর কি, তালুকপাড়ার একদম শেষ মাথায় চলে আসে, এরপরে পশ্চিম পাড়া যেখানে ওদের গ্রাম। তো ওইখানে একটা ছোট একটা বাঁশঝাড় রয়েছে। তো ওই বাঁশঝাড়ের যখন কাছে চলে আসে, তখন তাজরুল চিন্তা করে বাড়ির কাছেই তো চলে আসছি, আর তো আমাদের কোনো ভয় নেই। তখন ও তো জানে যে বাঁশঝাড়ে কখনো ওই যে দুষ্টু জিনপরি থাকে। তো তখন বলতেছে, মানে ও একটু সাহস করে দুষ্টামি করে বলছে আর কি, যে মানে তোরা কে আসিস আশেপাশে, যদি আমার কথা শুনে থাকিস আয়, আমার সামনে আয়, তো যদি তোদের সাহস থাকে, আমি তোদেরকে ভয় পাই না, তোদের মতো কত মানে দুষ্টু জিনদের সাথে যুদ্ধ করে আমি জিতে গেছি, তোরা তো কিছুই না, যদি সাহস থাকে আমার সামনে আসিস বা ক্ষতি করার চেষ্টা কর, আমি আমার শরীর গা বন্ধ করে রাখছি, আমার কোনো ক্ষতি করতে পারবি না। যখনই রাসেল ভাই এই বিষয়টা বলেছে, ওরা 4 জনই দেখে ওই বাঁশঝাড়ের মধ্যে কাল বৈশাখী ঝড় হলে যেভাবে মানে মানে বাঁশের যে অবস্থা হয় ঠিক ওরকম হচ্ছে। কিন্তু আরো একটা বিষয় দেখে, আশেপাশের কোনো গাছের পাতা কিন্তু নড়ে না, তার মানে ঠিক ওই জায়গাটাতেই কোনো প্রবলেম হয়ে যায়। তখন ওরা বুঝতে পারে যে আবার একটা বিপদ আমাদের সামনে আসছে। তখন ওরা কি করে, ঝেড়ে দেয় দৌড়। 4 জনই বাড়িতে কাছেই ছিল, যে যার বাড়িতে চলে যায়। যে যার বাড়িতে যাওয়ার পরে ওরা কিন্তু ওদের গার্জিয়ানকে কাউকে এই বিষয়টা কিছু বলে না, বলে রাগারাগি করবে, এই জন্য কিছু বলে না। তো যাই হোক, মনে হতে পারে ঘটনা এখানেই শেষ, আসলে কিন্তু রাসেল ভাই ঘটনার শুরুটাই এখন থেকে, মানে এই ঘটনার পর থেকে। তো এর ঠিক পরের দিন যে ঘটনাটা ঘটে, সেটা হচ্ছে পরের দিন রাতের বেলা, এই যে তাজরুল যে ছেলেটা, যে ওই যে বলেছিল যে
ভয়টাই পাই না কিছু এই সেই। তো তাজরুল ছেলেটা ওর আরো যে দুই বন্ধু আছে, যে হৃদয়, রমজান, রিয়াজ, আরো যে 3 বন্ধু আছে, এদের মধ্যে মানে 3 জনকে দাওয়াত দেয়, পিকনিকের দাওয়াত, যে একটা রাত্রে আমরা একটা রান্না বাড়া করবো, পিকনিক করবো আর কি। তো কোথায় রান্না হবে? ওই লাহুরিয়া বালিকা বিদ্যালয় নামে একটা স্কুল আছে, এখানে নাম হলো লাহুরিয়া বালিকা বিদ্যালয়, ওইখানে পিকনিক হবে। তো পিকনিক আয়োজন হয়। কোনো কারণে এই 3 বন্ধুর মধ্যে রমজান নামে যে ছেলেটা, এই পিকনিকে যায় নাই, গিয়েছিল হৃদয় এবং রিয়াজ। তো পিকনিকের পরে মানে লিসেনারদেরকে একটু বলে রাখি, যে একটু মনে রাখবেন, রমজান কিন্তু যায় নাই, গিয়েছে হৃদয় এবং রিয়াজ। তাজরুল নিয়ে গেছে ওদেরকে। খাওয়া দাওয়ার পরে তাজরুল বলছে হৃদয় এবং রিয়াজকে, এই চল ওই টাঙ্গাপাড়া ইউনিয়নের পলাশ বাজারে আজকে একটা কনসার্ট আছে, ওই কনসার্টটা দেখতে যাব। এখন হৃদয় এবং রিয়াজ বলছে, না রে, রমজান নাই, রমজানকে ছাড়া কিভাবে যাই, ও তো আসলো না, ও ছাড়া যাব না। তাজরুল বলছে, ও নাই তাতে কি, আমরা তো আছি, সবসময় ও থাকতে হবে এমন তো কোনো কথা নাই, চল। কিন্তু ওরা 2 নাসর বান্দা রমজানকে ছাড়া যাবে না। তাজরুল অনেক চেষ্টা করে, কিন্তু ওদেরকে নিতে পারে না। যাই হোক, যে যার বাড়িতে চলে যায়। পরের দিন ভাইয়া আর একটা ঘটনা ঘটে। সেটা হলো, ওই হৃদয় যে ছেলেটা মাদ্রাসায় লেখাপড়া করে, সে ওই একটা জায়গায় প্রাইভেট পড়তে যায়। সেটা হলো ওই লাহোরিয়া পশ্চিমপাড়া প্রাইমারি স্কুল নামে একটা স্কুল আছে ওইখানে। ওই বিকাল 4টার সময় ওর একটা প্রাইভেট আছে, ও ওখানে পড়তে যায়। বাড়ি থেকে 2:30-3টার দিকে বের হয়, যেতে যতটুকু সময় লাগে আর কি, একটু আগে আগেই যেত সব সময়। তো বাড়ি থেকে যাওয়ার সময় মানে একটা শর্টকাট রাস্তা রয়েছে, শর্টকাট একটা রাস্তা ধরে। ওই রাস্তার মধ্যে রাসেল ভাই একটা বাগান পড়ে, স্থানীয়ভাবে আবুল খায়েরের বাগান নামে সেটা পরিচিত। ও যখন ওই বাগানের মধ্য দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখে কি, তাজরুল সাথে, ওদের বন্ধু সার্কেলের কেউ না, কিন্তু পরিচিত এরকম 3-4 জন, তাদেরকে ওইভাবে দেখে নাই, মানে এমনি মুখ চেনা চেনি, ওদের সাথে বসে তাস খেলছে। এই 4 বন্ধুর আবার একটা বদ অভ্যাস ছিল, ওরা আবার কার্ড খেলতো, মানে তাস খেলতো। দেখে তাজরুল বসে বসে তাস খেলছে। এখন তাজরুল বলছে, এই হৃদয়, কই যাস? বলে যে আমি তো প্রাইভেট পড়তে যাচ্ছি। আয় বয় আমাদের সাথে একটু তাস খেল। বলে না না, আমার প্রাইভেট আছে। আরে বয়, একটু পরে গেলে কোনো সমস্যা নেই, এত তাড়াতাড়ি গিয়ে কি করবি, সব দিন তো তাড়াতাড়ি যাস। তাজরুল মানে হৃদয় চিন্তা করে, আসলেই তো তাই, একটু বসি। বসে। রাসেল ভাই ওরা আবার মাঝে মাঝে কি করছে, টাকা দিয়ে তাস খেলতো, মাঝে মাঝে কেউ জিততো কেউ হারতো। ওরা যখন তাস খেলতে বসছে, বারবার এই হৃদয় জিতে যাচ্ছিল, 5 টাকা 15 টাকা 10 টাকা এরকম জিতে যাচ্ছিল। এখন তাজরুল বারবার বলছে, বাহ, আরো খেল আরো খেল, তুই তো জিতে যাচ্ছিস। এইভাবে কিছু সময় চলার পরে, এবং হৃদয়ও মগ্ন হয়ে গেছে তাস খেলায়, হঠাৎ 4টার সময় আসরের আজান দিয়ে দেয়। আসরের আজান যখন, তখন তাজরুল হঠাৎ করে সেন্স ফেরে, আরে আমার তো 4টার সময় প্রাইভেট আছে। শীতকালে কিন্তু আসলে 3:45, 4:45 বা 4টার দিকে আসরের আজান দেয়, শীতকালের ঘটনা ছিল। তো তো আমার তো ইয়ে আছে, মানে প্রাইভেট আছে, প্রাইভেট পড়তে যেতে হবে। তখন তাজরুল বলে, আরে একদিন প্রাইভেটে না গেলে কি হয়, প্রাইভেট থাক না। বলে না না, ওই স্যার আমার আব্বারে বলে দিবে, আমার আব্বা রাগারাগি করবে। বলে আরে আজকে থাক, আজকে এখানে থাক, আজকে যাওয়ার দরকার নেই। বলে যে না, আমার যেতেই হবে। ও জোর করে উঠে চলে যায়। যাই হোক, প্রাইভেট পড়ে মানে চলে আসে। চলে আসার পরে সাধারণত মাগরিবের নামাজের পরে ওদের বাড়ির কাছে একটা দোকান আছে, এখন আছে না হলো আলমগীরের দোকান। সন্ধ্যার পরে ওই দোকানে, বিষয়টা কি রাসেল ভাই আপনি মনে হয় দেখেছেন বা লিসেনার অনেকে দেখেছে, গ্রামগঞ্জে কিছু দোকান থাকে, দোকান টেলিভিশন থাকে। তো ওখানে বসে সবাই একটু টেলিভিশন দেখে, চাটা খায়, মোটামুটি ভালোই জমে থাকে আর কি। আর ওই দোকানে একটা ক্যারাম বোর্ড ছিল, ওই ইয়াং ছেলেপেলে সে ক্যারাম বোর্ড খেলতো, মোটামুটি ভালোই জমজমাট ছিল আলমগীরের দোকান। ওরাও কি করতো, মাগরিবের নামাজের পরে ওখানে আসতো, গল্প গুজব করে এসার আগ দিয়ে সবাই বাসায় চলে যেত। ওই মানে ওই সময় হৃদয় যে প্রাইভেট পরে আসছে, মাগরিবের পরে আসছে, আসার পরে এসে দেখে যে তাজরুল তখনও আসে নাই। তো রিয়াজ আছে, রমজানও আছে। হৃদয় এসে বলছে যে ওই দিন আবার রাসেল ভাই বাংলাদেশের একটা খেলা ছিল, কোন একটা দেশের সাথে আর কি, ক্রিকেট খেলা। তো বলছে যে আজকে যদি বাংলাদেশ জেতে, তোদেরকে আমি 25 টাকার কটকটি খাওয়াবো। কটকটি কিন্তু ওই যে এক ধরনের গ্রামীণ খাবার আর কি, নিশ্চয়ই লিসেনাররা বুঝতে পারছেন, কটকটি খাওয়াবো। তখন
রমজান আর রিয়াজ বলছে যে কটকটি খাওয়াবি, তোর কাছে 25 টাকা কিভাবে আসলো? স্টুডেন্ট মানুষ, 25 টাকা মানে অনেক টাকা। বলে হ্যাঁ, আমি ওই আজকে ইসের আবুল খায়ের বাগান দিয়ে যাওয়ার সময় দেখি তাজুল বসে তাস খেলতেছে, আমি তো ওর সাথে বসে তাস খেলে আমি 50 টাকা জিতছি। বলে যে তাজরুলের সাথে তাস খেললি মানে? তাজরুল তো আজকে সারা বিকেল আমাদের সাথে ফুটবল খেললো, আমরা তো একসাথে, ও গোলকিপার ছিল, আমরা তো সারা বিকেল একসাথে খেললাম, এই যে একটু আগে বাসায় গেছে গোসল করে আসবে এখনই। বলে আরে না, আমি নিজে খেললাম, এই যে দেখ পকেট থেকে, এই যে দেখ 50 টাকা, আমি তাজরুলের সাথে জিতলাম। বলে না, এটা হতেই পারে না। আশেপাশে সবাই সাক্ষ্য দিচ্ছে, হ্যাঁ আজকে দুপুরের পর থেকেই তো আমরা খেলা নিয়েছিলাম, সন্ধ্যার আগ দিয়ে তাজরুল বাড়িতে গেছে। হৃদয় তো অবাক, তাহলে আমি খেললাম কার সাথে? কিছু সময় পরে তাজরুল চলে আসে, তাজরুলের সাথে হৃদয়ের বিশাল বাকবিতণ্ডা। তাজরুল বলে আমি তো খেললাম, কেবল গোসল করে আসলাম। হৃদয় বলে যে না, আমি তোমার সাথে তাস খেলছি। তো যাই হোক, এর মধ্যে কি হয়েছিল ভাই, মানে ওই জায়গাতে কিন্তু ইয়ে ছিল না, রিয়াজ, সরি আমি একটা জিনিস ভুল বলছি ভাইয়া, রিয়াজ ওইখানে উপস্থিত ছিল না, রমজান ছিল শুধু। তো রমজান কথা কাটাকাটির এক পর্যায়ে বলতেছে আচ্ছা ঠিক আছে, গন্ডগোল কম, এখন থামো, চলো আমরা ওই যে পলাশ বাজার টাঙ্গাপাড়া ইউনিয়নে কনসার্ট আছে, কনসার্টে যাব। তখন তাজরুল মানে ইয়েরা বলতেছে যে, তখন হৃদয় বলতেছে কি পলাশ বাজার কনসার্ট মানে? ওটা তো গতকালকেই শেষ হয়ে গেছে। তখন ওই ইয়ে বলতেছে, রমজান বলছে গতকাল, খেয়াল করেন রাসেল ভাই, ওই যে পিকনিকে কিন্তু রমজান ছিল না। হ্যাঁ, তো হৃদয় বলতেছে যে ওটা তো গতকালকেই শেষ হয়ে গেছে, তুই ছিলি না। তাজরুল আমাকে আর রিয়াজকে কত রিকোয়েস্ট করলো, তুই ছিলি না দেখে আমরা গেলাম না। হ্যাঁ, তাজরুল তো তখন উপস্থিত। তাজরুল বলে এই বেটা, তোকে মাথা খারাপ হয়েছে? আমি পিকনিকে গেলাম কখন? আর আমি তোদেরকে কনসার্টের কথা বললাম কখন? ওরা দুইজনই ওর উপর ক্ষিপ্ত হয়, এই বেটা তুই আমাদের 3 জনের খাবার একাই সাবার করলি, আমাদেরকে ধরে নিয়ে কনসার্টে নিয়েই যাবি, কত চেষ্টা করলি, আমরা রমজান নাই দেখে গেলাম না, এখন বলো যে তুমি আমাদেরকে কনসার্টের কথা কখন বললা? এই শুরু হয়ে যায় বাকবিতণ্ডা। তাজুল বলে যে আমি বলি নাই, আমি তো ছিলামই না, কারণ আমি সারা রাত আমার আব্বার সাথে খেতে কাজ করছি, কারণ আমার আব্বা আমাকে আসতে দেয় নাই। ওরা কেউ বিশ্বাস করে না, বলে চল আমার আব্বার কাছে চল। তাকে ওর তাজুল আব্বার কাছে নিয়ে যাবে। আব্বা বলে হ্যাঁ, ও তো সারা রাত, আমি তো তোমাদের কাছে যাইতে দেয় নাই, ও তো সারা রাত, শুধু রাত না সারাটা রাত, ভোরে সে ঘুমাইছে, সারা রাত আমার সাথে কাজ করছে, খেতে জরুরি কাজ ছিল, খেতে কাজ করছে। তখন ওরা বলে যে আরে তাজরুল একই সময় একাধিক জায়গায় কিভাবে যাচ্ছে, কিভাবে সম্ভব এটা? ওদের মনে খটকা লাগে। কিন্তু রাসেল ভাই ওই রাত্রে ওই যে আলমগীরের দোকানে ওখানে রিয়াজ যে ওদের বন্ধু, সে ছিল না। রাতের বেলা আর একটা ঘটনা ঘটে, রাত প্রায় ভাইয়া 11টা-12টা। হঠাৎ করে রিয়াজের যেই রুমে ঘুমাতো, ওর জানলায় ঠক 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 আওয়াজ। রিয়াজ খুলে দেখে তাজরুল দাঁড়িয়ে আছে বাইরে। তখন বলে কিরে তাজরুল, এত রাত্রে? তাজরুল বলতেছে যে চল, একটা পুকুর আছে না, বলে কামারের পুকুর, বলে কামারের পুকুরে মাছ ধরবো রাতের বেলা, অনেকেই মাছ টাছ ধরে চুরি করে, আমরাও মাছ ধরবো। তখন বলে যে ভালো আইডিয়া, স্বাভাবিকভাবে ইয়াং ছেলে পেলে তো একটু দুষ্টামি তো অভ্যাস থাকবেই। বলে তাহলে বের হয়েছে। বের হওয়ার পর হঠাৎ করে মনে হয় আচ্ছা এরকে নিয়ে রমজানকে নিয়ে গেলে কেমন হয়? তাজরুল বলে না না, রমজানকে ডাকার কি দরকার, তুই চল। রমজানের বাড়ি কিন্তু একদম রিয়াজের বাড়ির পাশাপাশি, একদম পাশাপাশি। বলে না না না, রমজানকে নিয়ে যাব। তাজরুল বলে না না, রমজানকে ডাকার দরকার নেই। বলে না না, ওকে নিয়েই যাব। রমজানকে ডাকা শুরু করছে, রমজান বের হয়ে আসে, বলে যে রমজান চল, ওই যে তাজরুল আসছে, আমরা মাছ ধরতে যাব কামারের পুকুরে। তাজরুল কই? বলে এই যে তাজরুল। ও মাথা ঘুরায় দেখে তাজরুল নাই। তখন ওরা ভয় পাইছে যে এই যে তাজরুলকে নিয়ে যে সমস্যা, এক এক সময় এক এক জায়গায় থাকছে, এটা কিভাবে সম্ভব? তখন ওই রাত্রে পরের দিন সবাই নিজেদের ফ্যামিলিকে জানায় ঘটনাটা, যে এই এই সমস্যা হচ্ছে। তখন ওদের ফ্যামিলির লোকজন বুঝতে পারে যে সবাই গ্রামে রটনা রটে যায়, তাজরুলকে ভূতে ধরেছে, ওই একই সময় একাধিক জায়গায় থাকছে। তখন ওই গ্রামে আরেকটা ইয়ে আছে, তৈলক্ষ পাড়া বলে আর কি, ওইখানে ইসলাম ফকির নামে একজন খুব ভালো একজন কবিরাজ ছিলেন, মারা গেছেন অল্প কিছুদিন হলো, আল্লাহ মাফ করুক তাকে, আল্লাহ জান্নাত নসিব করুক। খুব ভালো মানুষ ছিলেন আর কি। ওই ইসলাম ফকিরের কাছে নিয়ে উনি প্রতি বৃহস্পতিবার
বিভিন্ন রোগী দেখতেন আর কি। তো ইসলাম ফকিরের কাছে নিয়ে যাওয়ার পরে ওই তাজরুলকে নিয়ে যাওয়া হয়। তো তাজরুলকে নিয়ে যাওয়া হলে ইসলাম ফকির তার যে রিচুয়াল করে একটা জিন হাজির করে। ওই জিন হাজির হয়ে মানে যখন হাজির হয় তখন ওই ইসলাম ফকির বলে যে তোর নাম কি? তখন ওই জিন বলে আমার নাম নিশি। তার নাম হচ্ছে নিশি। তোর কাজ কি? বলে রাতের বেলা মানুষকে মোহে আচ্ছন্ন করে ক্ষতি করাই আমার কাজ। বলে এদের পিছনে লাগছিস কেন? ওরা তো বাচ্চা মানুষ। বলে যে যেহেতু মোহে ফেলে আচ্ছন্ন করাই আমার কাজ, তো ওরা যতদিন মাহফিলে ইসামতি বিলের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন ওই যে ছোট্ট ঘরের মধ্যে লাশ, তারপরে আলো, উৎস ছাড়া আলো, তারপরে একজন ওদের পরিচিত একজন পঙ্গু কৃষকের সুরত ধরে ভয় দেখানো, এগুলো আমরাই করেছিলাম মজা করার জন্য। যখন দেখলাম যে ওরা মানে তেমন কোনো ভয় পাচ্ছে না, এমনি চারজন একসাথে, তখন চিন্তা করলাম ছোটখাটো একটা ক্ষতি করি। এই ক্ষতি করার নিয়েতে ওদেরকে ধোকা দিয়ে ওই শ্মশান ভিটায় নিয়ে আসি। কিন্তু বারবার ওরা বের হয়ে যাচ্ছিল, আবারও নিয়ে আসি। থার্ড টাইম যখন হৃদয় নামে ছেলেটা কোরআন তেলাওয়াত শুরু করে তখন আর ক্ষতি করতে পারিনি, ওরা চলে যায়। তখন চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, ছেলেগুলা গেছে গেছে, শেষ, ঘটনা শেষ, এই পর্যন্তই। কিন্তু ওরা যখন ফিরে আসার সময় বাস ঝাড়ে এসে ওই তাজরুল আমাদেরকে কটাক্ষ করে হেয় করে অনেকগুলো কথা বলেছে, যেটা আমাদের মানে খুব লেগেছে। তাজরুলকে আমরা ছাড়বো না, শুধু তাজরুলকে না, ওর যে বন্ধু বান্ধব আছে তাদেরকেও ছাড়বো না। ওদেরকে ক্ষতি করার জন্যই প্রথমে পিকনিকের ছল করে ওদের দুইজনকে কনসার্টের মানে ডেকে আনছিলাম, পরে কনসার্টের নাম করে দুইজনকে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু ওরা যায় নাই, রমজান নাই, এই জন্য ওই দুইজন যায়নি, ওই দিন ক্ষতি করতে পারি নাই। এরপরে ধরলাম হৃদয়কে, বাগানের মধ্যে তাস খেলার ছল করে ওকে আটকাইলাম। ইচ্ছা ছিল মাগরিব পর্যন্ত আটকাবো, শুধু মাগরিব পর্যন্ত যদি আমাদের সাথে থাকতো তাহলে ওই দিনই হৃদয়কে শেষ করে দিতাম। ওকে বারবার ইচ্ছা করে আমরা জিতিয়ে দিচ্ছিলাম, 5 টাকা 10 টাকা করে, যাতে ও আরো অনেকক্ষণ থাকে। যখনই মাগরিব আসরের আজান দিয়েছে তখনই ওর উপর যে আমাদের প্রভাবটা সেটা দুর্বল হয়ে গেছিল, এই জন্য ও চলে যেতে পারছে এখান থেকে, ওকে আটকাতে পারিনি। তারপরে রাতের বেলা ওই রিয়াজকে ডাকতে গেছি, মাছ ধরার কথা বলে রিয়াজকে নিয়ে যাব, প্রত্যেককে হিট করছে, দেখেন প্রত্যেককে হিট করছে, রিয়াজকে নিয়ে যাব। কিন্তু রিয়াজ আবার রমজানকে ডাকার কারণে আর করতে পারি নাই কিছু, কিন্তু করতে পারি নাই, সহজ সহজ কিছু পদ্ধতি অ্যাপ্লাই করছি, করতে পারি নাই। এরপর আরো কঠিন পদ্ধতি অ্যাপ্লাই করব, ওদেরকে ক্ষতি করবই, এটা আমাদের পণ। তখন ইসলাম ফকির ওদেরকে অনেক রিকোয়েস্ট করে, ছোট মানুষ ভুল করে ফেলছে। তারপরে বেশ কিছু ওই তদবির রিচুয়ালের মাধ্যম দিয়ে এই বিষয়টা থেকে ওরা মুক্ত হয়। তাজরুল এখন সৌদি আরবে থাকে, আর হৃদয় যে ছেলেটা মাদ্রাসায় পড়তো এখন ফরিদপুর থাকে, আর অন্য দুইজন রিয়াজ এবং রমজান ওরা ওই লাহোরিয়া গ্রামেই এখনো আছে আর কি। তো আমি আলামিনকে বলেছিলাম যেহেতু মানে হৃদয়, রমজান এবং রিয়াজকে আপাতত পাওয়া পসিবল, তো তুমি এই 3 জনকে সাথে নিয়ে একটা ছবি আমাদেরকে দিবা, লিসেনারদেরকে দেখাবো যে এরা, কারণ অনেক সময় আমরা গল্প বলি বিশ্বাস করতে চায় না। তো আসল ভাই এই ঘটনা থেকে কিন্তু একটা বিষয় আমরা, একটা শিক্ষণীয় একটা বিষয় পাই, সেটি হচ্ছে যে এই যে অনেক সময় কিছু হন্টেড প্লেসে গিয়ে আমরা না অনেক মানে ঠাট্টা তামাশা করি, ধুর এখানে কি আছে, কিছু নাই, এই সেই সব ধোঁকাবাজি, এই সেই। অনেক সময় এই যে ঘটনা থেকে আমিও এটা শিখলাম, আমরা কিন্তু অনেক সময় এর ধরনের কথাবার্তা বলি কোথাও গিয়ে, এতে করে কিন্তু আমাদের উপর আমরা কিন্তু পজেসড হয়ে যেতে পারি। এই দুষ্টু জিনেরা কিন্তু আমরা সুযোগ করে দিচ্ছি আমাদেরকে ক্ষতি করার জন্য। এজন্য আমরা একটু সাবধান থাকবো এই বিষয়গুলোতে। আশা করি ঘটনাটি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আফনান ভাই। আমি দেখতে পাচ্ছি অনেকেই আসলে কমেন্ট করছেন এবং কমেন্ট করবেন, সেটা স্বাভাবিক। আফনান ভাই যখন স্টুডিও থাকেন সবাই কথা বলতে চান, এবং আজকে ইন্টারনেটের অবস্থা কিন্তু এমনিতে খুব খারাপ, কিন্তু এখনো পর্যন্ত আমরা তেমন কমপ্লেইন পাই নাই। আমি দেখছি যে আমার যে ইন্টারনেট, আমার এখানে ফেসবুকই লোড হচ্ছে না, এরকম একটা অবস্থা। সো আমি যেটা বলতে চাই আপনাদের সবাইকে সেটা হচ্ছে যে আপনারা যারা সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। অনেক লম্বা দুটো